বউকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার প্রথম দিনই আমার শাশুড়ি আমাকে মেপে মেপে ১.৫ চামচ ভাত দিলেন। এমনকি নতুন জামাইকে তরকারিও দিয়েছিলেন আধ টুকরো মাছ আর ১ চামচ ডাল। সকালবেলা এই সামান্য খাবার খেয়ে সারাটা দিন কাটিয়েছি, অথচ এর মধ্যে কেউই আর আমাকে খাবার খেতে ডাকেনি। নতুন বর হিসেবে নিজের ক্ষুধার কথা কাউকে বলতেও পারছিলাম না। রাত হতেই ক্ষুধায় যেন পেট চোচো করতে শুরু করলো। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 10:30। লজ্জার মাথা খেয়ে আমি আমার একমাত্র শালিকা এশাকে বলেই ফেললাম, এশা, ঘরে কোনো খাবার হবে? এই সামান্য শুকনো খাবার হলেও চলবে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমার। আমার প্রশ্ন শুনে এশা যেন আকাশ থেকে পড়ল। সে রীতিমতো চোখ কপালে তুলে প্রশ্ন করে, সে কি দুলা ভাই, আপনি রাতে খাননি? আমি মুখ কাচুমাচু করে মাথা নত অবস্থায় দুপাশে ঘাড় ঘুরিয়ে জবাব দিলাম, না, কেউ তো ডাকলো না এখনো। সেই সকাল 11টায় খাবার খেয়েছিলাম। আমার কথায় এশা আবারও একবার আকাশ থেকে কিংবা মহাকাশ থেকে পড়ার উপক্রম। বাড়ির নতুন জামাইকে সকাল 11টার পর আর কোনো খাবার দেওয়া হয়নি। ব্যাপারটা জেনে ও বিশ্বাসই করতে পারছে না। শুধু এশা কেন, এই দুনিয়ায় কেউই বিশ্বাস করবে না। আমার নিজেরই প্রচণ্ড অবাক লাগছে আমার শাশুড়ি মা এমন কাজ করেছেন। এশা আমাকে ঘরে বসতে বলে বাইরে বের হতে হতে বলল, ঠিক আছে, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। এশা চলে যাওয়ার পর টেবিলের উপর থেকে জগে পানি খেলাম ঢকঢক করে। নিজের কাছেই নিজে লজ্জা লাগছে। কি বিচ্ছিরি অবস্থায় পড়লাম। লোকমুখে শুনেছি পুরুষদের জন্য শ্বশুরবাড়ি নাকি রসের হাঁড়ি, অথচ আমি তো রসের রটাও দেখছি না। কত শত আশা নিয়ে বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে এসেছি, আর এসেই এমন বিচ্ছিরি আপ্যায়ন পাবো এটা জানলে তো এই বাড়িতে জীবনেও বিয়েই করতাম না। আমি সোয়াদ শাহরিয়ার, পারিবারিকভাবে অনার্স 4র্থ বর্ষের পড়ুয়া মেহুল মুমতাহাকে বিয়ে করেছি গত 5 দিন আগে। আমি যেই প্রাইভেট কলেজে শিক্ষকতা করি, মেহুল সেই কলেজেই পড়তো, তবে ডিপার্টমেন্ট আলাদা। আমি সমাজবিজ্ঞানের শিক্ষক আর ও ইংরেজির ছাত্রী। যদিও বিয়ের আগে ওকে কোনোদিনই চিনতাম না। ঘটকের ঘটকালিতে পরিবার থেকে মোটামুটি পাকা দেখা শেষ হওয়ার পরই জেনেছি ও আমার কলেজেই পড়ে। প্রথমে একটু আপত্তি হলেও পরবর্তীতে মেহুলের সাথে কথা বলে কিভাবে যেন ভালো লেগে গেল। মেহুলকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মেহুল, তুমি কি কাউকে ভালোবাসো? মেহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিয়েছিল, আগে বাসতাম, কিন্তু এখন বাসি না। কেন বাসো না? আমার প্রতিও কি এইভাবে অনুভূতি পাল্টে যাবে? মেহুলের জবাব ছিল, আপনি মানুষটা পাল্টালে আমার অনুভূতিও পাল্টাতে পারে, তাই না? আমি যেই মানুষটাকে ভালোবাসতাম সে কখনোই টেরই পায়নি, এমনকি আমি নিজেও কোনোদিন তাকে নিজের অনুভূতি প্রকাশ করিনি। অহেতুক একটা মানুষকে আর কতদিন ভালোবাসবো? এখন আপনি আমার জীবনে আসতে চলেছেন, আপনাকে তো আমি ঠকাতে পারি না, তাই না সোয়াদ সাহেব? তাও বটে, তবে আমি কিন্তু ইউনিভার্সিটি লাইফে একটা মেয়ের সাথে প্রেম করেছি। মেয়েটা ঢাবিতে পড়তো। ওর ক্যাম্পাসে কিংবা টিএসে বসে একসাথে সিগারেট টেনেছি, কোলের মধ্যে মাথা গুজেছি, কিন্তু বিয়ের সময় পাখি উড়াল দিল একবারে ফুরুত করে। এরপর থেকে প্রেম ভালোবাসা থেকে দূরে। আমিও তোমার থেকে লুকোবো না, কারণ আমার বজ্জাত বন্ধুদের বদৌলতে তুমি 1 মাসের মধ্যেই সব জেনে যাবে। তখন তোমার কাছে আমার আর মুখ থাকবে না, তাই আগেভাগেই সত্যিটা জানিয়ে দিলাম। ফোনের উপাস থেকে কেবল মেহুলের সামান্য হাসির শব্দ ভেসে এসেছিল। বোধ করি শুধুমাত্র আমার জন্য এই মেয়েটা ধরেই নিয়েছে বিয়ের আগে পুরুষ মানুষের এমন শত শত অগুণ দোষ মানিয়ে নিয়েই মেহুলের মতো মেয়েদের সংসার করতে হয়। হয়তো সেই বিশ্বাসটা আমার দোষে আরও গভীরভাবে সত্য
ধরে নিল। ধারণা যেটাই হোক, মেহুল আমাকে বাদ দিল না, দিব্যি লক্ষ্মী মেয়ের মতো মানিয়ে নিল। তবে মেহুলকে আমি অর্ধেক সত্যি বলেছিলাম। ইউনিভার্সিটির আগে কলেজ জীবনে আমার আরেকটি প্রেম ছিল, 6.5 মাসের প্রেম। হুট করে কিভাবে সেটা ভেঙে গেল তা আজও আমার অজানায় রয়ে গেছে। কিন্তু আশার কথা এই যে মেহুলের কানে সেই প্রেম সম্পর্কে ব্রেকিং নিউজ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। দুপক্ষের সম্মতিতে একেবারে হম্বিতম্বি করে আমার আর মেহুলের বিয়ে হলো। বিয়ের দিন আমার শ্বশুরের আয়োজনও কম ছিল না। বলতে গেলে আশেপাশের গোটা এলাকায় খবর ছড়িয়ে গেল আমির সাহেব তার সৎ মেয়েকেও বিশাল জমিদারি আয়োজনে বিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছিলাম, মেহুল আমার বর্তমান শ্বশুরের সৎ মেয়ে। আমার শাশুড়ি ফারিয়া রহমান ওনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। মেহুলের যখন 8 মাস বয়স তখনই মেহুলের জন্মদাতা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এরপর আমির সাহেবের সাথে সম্বন্ধ হয়। ওনার ঔরসজাত সন্তান হচ্ছে এশা। তাই বলে মেহুকে এশার তুলনায় নিছক কম ভালোবাসেন না। দুই মেয়েকেই তিনি কতখানি যত্নে রাখেন তা বিয়ের আয়োজন দেখেই বোঝা যায়। বিয়ের এই পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, এমনকি মেহুলের বাবাকে নিয়ে আমার বাড়িতেও কম প্রশংসা চর্চা হয়নি। আমির খন্দকার ব্যবসায়ী, মৃত্যুর আগে যাবতীয় সহায় সম্পদ যে দুই মেয়েকেই সমানভাবে ভাগ করে দিয়ে যাবেন তা আগেভাগেই অনুমান করা যায়। তবে মেহুলকে সৎ মেয়ে হিসেবে সম্পত্তির ভাগ দেবেন না বলেই এত আয়োজন করেছেন। এ কথাও কম আলোচনা হয়নি, যদিও আমি এইসব আলোচনার বাইরে ছিলাম। ঘরে নতুন বউ, দুজনে একান্তে সময় কাটাবো, এই ছিল আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য। সদ্য বিবাহিত পুরুষের জীবনে এই ছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য থাকতে আছে নাকি? সম্ভবত মেহুলেরও আমাকে নিয়ে একই স্বপ্ন, তাই তো মেয়েটা আমাকে এতখানি আপন করে নিতে শুরু করেছে। কিন্তু ওর বাপের বাড়ি এসে ওর টিকিও খুঁজে পেলাম না। সকালবেলা আসার পরই আমার শাশুড়ি মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন প্রায় 4 মিনিট। চোখ দুটো ছলছল করছিল, কিন্তু কাঁদলেন না। কন্যার মা এত শক্ত গোছের হয় তা হয়তো আমার জীবনে এই প্রথম দেখলাম। মেয়েকে ছেড়ে দেবার পর আমি প্রথম ওনার দিকে চেয়ে ভ্যাবলার মতো হাসলাম। এতেও ভাবান্তর হলো না। মুখ ফুটে বলে উঠলাম, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এবার উনি আমার প্রশ্নের জবাব তো দিলেনই না, বরং এমনভাবে এড়িয়ে গেলেন যেন শুনতেই পাননি। ব্যাপারটা বেশ অবাক করলেও তখন গুরুত্ব দিইনি। রাফিয়া রহমান মেহুলকে বলে দিলেন, হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়, তোর খাবারটা রান্নাঘরেই দিচ্ছি, খেয়ে এশার ঘরে লম্বা একটা ঘুম দিবি। জামাইকে নিয়ে চিন্তা করিস না, আমার ঘরের জামাই, তাকে যথেষ্ট পরিমাণ জামাই আদর করব। মেহুল মায়ের কথা মতো সোজা রান্নাঘরে চলে যায়। যাবার আগে একবার অসহায়ভাবে আমার দিকে চেয়েছিল। মেয়েটা কেন যে ওভাবে চেয়েছিল ধরতে পারলাম না, তবে রাজ্যে দুঃখবোধ ছিল সেই চাহনিতে। আর সেই চাহনির ফল ভোগ করলাম মেহুল যাবার পরই। মাত্র 1.5 চামচ ভাত আর অর্ধেক মাছ। লজ্জায় আমার মাথাটা কাটা যাবার অবস্থা। চোখের সামনেই এত কিছু রয়েছে, তবে সেসব উনি রেখেছেন আমার হাতের নাগালের বাইরে। নিজের হাতে সামান্য এইটুকুই খাবার তুলে দিয়ে আবার সেইগুলো নিজের মতোই কোথায় জানি লুকিয়ে ফেললেন। কে জানে, বিশ্বের ইতিহাসে কোনো আপন শাশুড়ি তার মেয়ে জামাইয়ের সাথে এমন আচরণ করেছেন বলে মনে হয় না। অপমানে আমার চোখ দিয়ে রীতিমতো টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। পাছে কেউ দেখে ফেললে সেই ভয়ে জামার কোনা দিয়ে পানি মুছে নিলাম। কিন্তু পরক্ষণে এশা এবং রাফিয়া রহমানের যুক্তিতর্ক ভেসে এলো। ওদের আলাপ শুনে আমার যেন আরও কাঠ হয়ে যাবার অবস্থা। এশা বেশ চড়া গলায় মাকে জিজ্ঞেস করলো, তুমি সোয়াদ ভাইকে এখনও রাতের খাবার দাওনি? সেই 11টায় খাবার দিয়ে এতক্ষণ কেউ জামাইকে বসিয়ে রাখে? তোমাদের কেমন বিবেক?
রহমান অত্যন্ত শান্ত স্বরে জবাব দিলেন, খাবার দেইনি মানে? তোর দুলাভাইকে দুপুরেও খাওয়ালাম, এমনকি রাতেও মাত্র 40 কি 50 মিনিট আগে ডিনার করালাম। এরপরেও আবার কি খাবার দেব? ও কি মানুষ নাকি বন্য জন্তু? একটা মানুষ আর কত খাবে? আশ্চর্য, উনি আমাকে কখন খাবার দিলেন? উনি কি ভুলে যাওয়ার বা আগে ভাগে পরিকল্পনা করে নেবার বিশেষ কোনো রোগ আছে নাকি? নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সোজা উঠে গিয়ে দরজার কোণায় দাঁড়িয়ে ওনার মতিগতি বোঝার চেষ্টা করলাম। এশাও এবার বেশ নরম সুরে আবেদন করে, আচ্ছা, যা দিয়েছো দিয়েছো, দুলাভাইকে হালকা পাতলা নাস্তা করে দাও, আমি দিয়ে আসি। না থাক, তোকে দিতে হবে না, তুই বরং তোর ঘরে যা, মেহুল ঘুমাচ্ছে, ওকে বিরক্ত করবি না। আমি নাস্তা বানিয়ে সোয়াদের জন্য নিয়ে যাচ্ছি। আমার ঘরের জামাই, তার যত্ন আত্তি নিয়ে আমার যথেষ্ট হুঁশ আছে। কথা বলতে বলতে তিনি এ ঘরের দিকে ফিরে তাকাতেই আমার চোখে চোখ পড়ল। লজ্জায় চোখও ফেরাতে পারছি না, অথচ উনি কেমন যেন ঘৃণা ভরা দৃষ্টিতে আমার দিকে ফিরে তাকালেন। আমার শাশুড়ি হয়ে আমার প্রতি ওনার এই আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কেন উনি এমন করছেন? আর কী বা চান? মান সম্মান যা অবশিষ্ট ছিল সেইটুকু কোনো রকমে নিজের পকেটে ভরে আবার বিছানায় পা ঝুলিয়ে বসলাম। শাশুড়িকে নিয়ে চিন্তা করব নাকি ক্ষুধার যন্ত্রণা সহ্য করব, এই নিয়ে পড়ে গেলাম বিপাকে। এ বাড়িতে কোনো পেছনের দরজাও নেই, থাকলে নিঘাত পালিয়ে যেতাম। এত অপমান সহ্য করা যায় না। মানে জামাই হিসেবেও তো অন্তত আমার একটা সম্মান আছে নাকি? ওদিকে মেহুলও যাচ্ছে তাই। কেমন মেয়ে সে, নিজের স্বামী খাচ্ছে না কি করছে সেইটুকুও খোঁজ নিচ্ছে না। মোবাইল ফোনটাও বন্ধ। নানা কথা ভাবতে ভাবতে মাকে কল দিলাম। মা, পাত্রী দেখার সময় সব খোঁজ নিয়ে দেখেছিলে তো? ও কথা বলিস কেন সোয়াদ? মেহুল যে আমির সাহেবের সৎ মেয়ে আমি সত্যিই জানতাম না। যখন সব টের পেলাম আমার কিছুই করার নেই। তুই এইসব নিয়ে চিন্তা করিস না, আমি সব ঠিক করে নেব, দেখিস। কথা বলতে বলতে দেখি আমার শাশুড়ি আমার জন্য ঢাকা দেওয়া গামলা খাবার এনেছেন। মাকে কোনো রকমে বুঝালাম এরকম কিছুই না, আমি সেফ জানার জন্যই কল করেছি। এরপর কল রেখে দিলাম। শাশুড়ি মা ঘরে ঢুকে কিছুটা সংকোচ নিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি বেশ বিরক্তিকর ভঙ্গিতে কিছুক্ষণ এদিক ওদিক ফিরে ফিরে দেখলেন। তারপর একটা ছোট বাটি গামলার ভেতর থেকে তুলে আমার দিকে এগিয়ে ধরে জিজ্ঞেস করলেন, তোমাকে আমি রাতে খাবার দেইনি? ইয়ে মানে মা, ম্যা করবে না, দিলাম না তখন, তুমি চেটেপুটে খেলে, এক্ষুনি সব ভুলে গেলে? আমি কি সত্যিই ভুলে গেছি? না ভোলার প্রশ্ন ওঠেই না। আমার ক্ষুধার্ত পেট মোটেও সেই প্রমাণ দিচ্ছে না। মিনমিন করে জবাব দিলাম, মা, আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, সন্ধ্যার পর একটু ঘুমে ঝিম লেগে গেছিল, আপনি হয়তো সেই জন্য আমার কথা ভুলে। আমার কথা শেষ হলো না, তার আগেই রাফিয়া রহমান রীতিমতো দাঁত খিচিয়ে বলে উঠলেন, তোমাকে আমরা খেতে দিইনি? ছি ছি, এমন কি হতে পারে? লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে। আমার বাড়ির জামাই না খেয়ে থাকবে? হে খোদা, এ কি কর্ম ঘটে গেল! মা, আপনার কি ভুলে যাওয়া বা এরকম কোনো সমস্যা আছে? রাফিয়া রহমান জবাব দিলেন না। মুহূর্তেই চোয়াল শক্ত করে রূঢ় কণ্ঠে বলে উঠলেন, নাও, ফ্রিজে এই কটা আঙ্গুর ছাড়া বাসায় আপাতত কিছুই নেই, তোমার জন্য বের করে আনলাম, নাও খেয়ে নাও। এবার আর সহ্য করতে পারলাম না, প্রচণ্ড বিরক্তি নিয়ে শাশুড়িকে বলেই ফেললাম, দেখুন, আপনি আপনার মেয়েকে চাইলে আমার সাথে না দিন, কিন্তু এভাবে আমার সাথে মশকরা করার মানেটা কি শুনি? আপনার মেয়েকে আপনি নিজের কাছেই রাখুন বরং। সে ভালো, এখনও খুব বেশি রাত হয়নি, তুমি চলে যেতে পারো। মায়ের বুকে ধন মায়ের কাছেই ফিরে যাও। তোমার মায়ের কাছে তুমি যত কদর পাবে এখানে তা পাবে না। এটা তো শ্বশুর বাড়ি। রাফিয়া রহমানের কথায় কেমন যেন একটা সূক্ষ্ম অভিমান ভেসে উঠল। মনের মধ্যে তীব্র এক বেদনা
বিষাক্ত কাঁটার মতো ফুটে আছে নিশ্চয়ই। তার শেষ কথার পরিপ্রেক্ষিতে আমার প্রচণ্ড রাগ করা উচিত ছিল, তবে রাগ করতে পারলাম না। কাতর কণ্ঠে জিজ্ঞেস করলাম, কেন এমন করছেন মা? আমাকে জামাই আদর করতে হবে না, শুধু এইটুকু বলুন, মেহুলকে কেন আমার থেকে এতটা দূরে সরিয়ে রাখছেন? আমি শুনেছি আপনার বাড়িতে সামান্য অতিথি এলেও তাদেরকে যত্নে শেষ রাখেন না, অথচ আমার সাথে এইরূপ আচরণ করছেন। প্লিজ, আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলুন। শাশুড়ি হঠাৎই কোকিয়ে উঠে ধপ করে চেয়ারে বসলেন। বেশ কিছুক্ষণ গুঁড়ো হয়ে বসে থেকে জানালেন, সমস্যাটা আমার নয়, আমাদেরও নয়, সমস্যাটা তোমার। আমার? হ্যাঁ, তোমার। শাশুড়ি হিসেবে সবটা খুলে বলতে আমার সংকোচ হবে, তারপরও তুমি যখন এভাবে কাতর হচ্ছ, তাহলে তোমাকে সবটা বলা উচিত। এরপর উনি আমাকে যে ভয়ঙ্কর সত্যটা খুলে বললেন, তা শুনে আমি যেন কয়েক মুহূর্ত লজ্জায় আর মাথা তুলে তাকানোর সাহস পেলাম না। সোয়াদ এবং মেহুলের মধ্যেকার এই পরিস্থিতির সারমর্ম এই যে, বিয়ের পর মেহুল প্রথম দিন শ্বশুরবাড়িতে বেশ যত্ন আত্তি পেয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন সকালে তার ঘুম ভাঙে ভোর 5:30টায়। বিছানা থেকে উঠতে মেয়েটা বেশ কষ্ট হচ্ছিল, তবুও ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে রান্নাঘরে শব্দ শুনে বাইরে বের হয়। শাশুড়ি তার কাজের মেয়েকে মশলা বেটে দিতে তাগিদা দিচ্ছেন। মেহুলকে দেখেই তিনি বেশ আগ্রহ সহকারে এগিয়ে এসে বলে ওঠেন, ও বৌমা, ভালো করেছো এখানে এসেছো, বুয়ার সাথে একটু মশলা করে দাও তো। মেহুল কিছুটা আমতা আমতা করে জবাব দেয়, কিন্তু মা, আমার যে একটু শরীর খারাপ, ওভাবে বসতে আমার সমস্যা হয়ে যাবে। এ কথার জবাবে তিনি আবার প্রশ্ন করবেন কি এমনভাবে মেহুলের দিকে তাকালেন যেন মেয়েটা কাজ ফাঁকি দিতে তাকে মিথ্যা অজুহাত দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে মেহুল লজ্জায় মাথা নিচু করে আবার জানায়, আসলে মা, আপনার ছেলে। মেহুলের শাশুড়ি সেই মুহূর্তে আর বিন্দুমাত্র কথা বাড়াননি। মেহুলকে ঘরে যেতে বলে কাজের মেয়েটাকে শাসিয়ে জানালেন, ছেলের বিয়ে দেওয়ার সময় সাবধান, আমার ছেলের মতো করো না। বিয়ের আগে কি জানতাম নাকি ওর মা আবার বিয়ে করেছে? আমির সাহেব মেহুলের দ্বিতীয় বাবা। কোনো মতে দায় সারতে আর নিজের নাম কামাতে এই মেয়ের বিয়েতে দুহাতে লোক দেখানো খরচ করেছে, কিন্তু এত এত সহায় সম্পদ ওসবে মেহুলের কানাকড়িও ভাগ নেই। আমি তো বুঝি এই দুনিয়ায় মানুষ এত ভালো না যে নিজের সহায় সম্পত্তি পরের মেয়েকে লিখে দেবে। ও বাড়ি থেকে আত্মীয়রা এসেছিল না, সব তো বলাবলি করছিল, আলোচনা তো কম শুনলাম না, সবই কানে এসেছে, বুঝলে। মেহুল সমস্তটাই শুনল, তার সাথে চিন্তা করে সমস্তই বুঝল। তার সৎ বাবার থেকে ফুটো পয়সা পাবার সম্ভাবনা না পেয়ে শাশুড়ি মা সব দায় তার উপর বর্তাতে চলেছে, কিন্তু সব দায় মারিয়েও শাশুড়ি তাকে আর কোনো কাজেই ডাকলেন না। কেবল কাজে নয়, সকালবেলা এক এক করে বাড়ির মানুষগুলো খাওয়া শেষ হলেও তিনি মেহুলকে খেতে ডাকেন না, যেন এই বাড়িতে মেহুল নামে কেউ আছে তা দিব্যি ভুলে গেছেন। কিন্তু ভুলক্রমে মেয়েটির নাম তুলেও কৌশলে রীতিমতো এড়িয়ে গেছেন। সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়, কিন্তু মেহুলের আর খাবার টেবিলে ডাক আসে না, এমনকি সোয়াদও বিশেষ খোঁজ নিল না। সদ্য বিবাহিত স্ত্রীর খোঁজ করল তখন, যখন তার উদ্দাম চাহিদা প্রবৃত্তি ঘটল। অভুক্ত স্ত্রী শুয়ে আছে, সে ব্যাপারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে মানুষটি মেহুলকে বুকের মধ্যে জাপটে ধরে আবেদন করল, তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে, আর একটু কাছে সরে আসবে? মেহুল ছলছল চোখে বলে ওঠে, আমার ভালো লাগছে না, পেট যন্ত্রণা করছে খুব। মেহুল একদিন যেতে না যেতে অজুহাত দিচ্ছ, আমায় তুমি ভালোবাসো না? আমি সত্যি বলছি, রাতে খাবার খাইনি এখনো। মেহুল আর মুখ ফুটে বলার সাহস পায় না, তার শাশুড়ি এখনও অবধি তাকে খাবার দেয়নি। ছেলের সামনে প্রথম দিনই তার মায়ের বদনাম, এ কি কোনো নতুন বউয়ের কর্ম?
মেহুল সংকোচে যেন কাঠ হয়ে যাচ্ছে, অথচ সোয়াদ সে ব্যাপারে ভাবনার লেশ মাত্র করে না। ভালোবাসার ছুতোয় কাছে টেনে নেয় মেয়েটিকে। বুকের ভেতরকার যন্ত্রণা বোবা ছটফট করেও এই বাড়ির চার দেওয়ালে কেউ টের পায় না। সোয়াদ সাত স্বপ্নেও কল্পনা করেনি এই অল্প বয়সী মেয়েটি এতখানি মানসিক পীড়ায় ছটফট করতে করতে তার বাড়িতে দিন যাপন করছে। এত আয়েসে বড় হয়েও খাবারের অভাবে, একটুখানি মানসিক যত্নের অভাবে মাত্র 4-5 দিনেই মেয়েটার ভেতরটা শুকিয়ে গেছে। তাই হয়তো আর না পেরে রাফিয়া রহমানকে বলতে বাধ্য হয়েছিল। ঠিক এইভাবেই সোয়াদ তার মাকে কল দিয়েছে। মায়েরাই যে সন্তানের শেষ আশ্রয়। সোয়াদ সেইভাবেই মাথা নিচু করে আছে। এত কিছু ঘটে গেল, অথচ সে মেয়েটির বুক হাতড়ালেও বুকের ভেতরটা হাতড়ে দেখল না। রাফিয়া রহমান বললেন, আমার মেয়েটা ছোটবেলায় একটা পরিবারের অভাবে পড়লেও কখনো কষ্টে বড় হয়নি। আমার স্বামী ওকে বলে তার জীবনের লক্ষ্মী। লক্ষ্মীর কোনো ব্যক্তিগত সম্পদ থাকে না, বরং সে যেখানে থাকে সেখানেই পরিপূর্ণ করে গড়ে তোলে। তোমরা যা করেছ, আমার স্বামী জানলে তোমাকে বা তোমার পরিবারকে খুন করতেও দুবার ভাবতেন না। তিনি আমার 2 মেয়েকে এমনই ভালোবাসেন। সোয়াদ, তোমার সাথে আমি যেটা করেছি তার জন্য আমি লজ্জিত নই। আমি তো চেয়েছিলাম তুমি তোমার মাকে নিজের অসম্মানের কথা নিজে জানাও। তারপর সেই মানুষটির প্রতিক্রিয়া কী হতো সেটা দেখার অপেক্ষায় ছিলাম, কিন্তু আফসোস তা হলো না। আমার বলার মতো মুখ নেই যে তা অনুধাবন করতে পারছি। কতটা অপদার্থ, কতটা দায়িত্ব জ্ঞানহীন স্বামী আমি। রাফিয়া রহমানের আচরণে সমুদয় সদুত্তর তিনি কড়াইগণ্ডায় আমাকে বুঝিয়ে দিয়েছেন। 2 হাত জোড় করে তার সামনে ক্ষমা প্রার্থনা করা ছাড়া এ পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমি জানি ক্ষমা চাওয়াটা এখন নিছকই প্রহসন করা হবে মাত্র, কিন্তু মেহুলের সাথে যা হয়েছে তা উচিত হয়নি। আমি একজন শিক্ষক, একজন জাতির কারিগর হয়েও একটা মেয়ের মন বোঝার চেষ্টা করলাম না। আমাকে বিশ্বাস করুন, আমি আমার শ্বশুর বাবার সহায় সম্পদ পাবো কি পাবো না এই উত্তমশা অন্তরীপ নিয়ে মেহুলকে বিয়ে করিনি। আপনি কি আমাকে আরেকবার সুযোগ দেবেন প্লিজ? আমার কথায় উনি ভরসা পেলেন কি না জানি না, তবে মনের ভেতরকার শুদ্ধ অনুভূতি নিয়েই আমি তার কাছে আবেদন জানিয়েছি। রাফিয়া রহমান আমার কথার কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মিনিটখানেক পর ফিরে এলেন খাবারের ডালি নিয়ে। মুগ্ধ হয়ে আমি এই ভদ্রমহিলার কোমলতা আর রূঢ়তার পার্থক্য করে যাচ্ছি। সন্তানের জন্য বাবা মায়ের সহ্যের সীমা যখন অতিক্রম হয়ে যায়, তখন তারা পৃথিবীর সব থেকে খারাপ রূপটা দেখাতেও দ্বিধাবোধ করে না। অনেক রাতে ঘুমন্ত মেহুলকে বিছানায় রেখে ছাদে উঠে এলাম। সমস্ত শহর গভীর ঘুমে আচ্ছন্ন। রাত সম্ভবত 12:30 বাজতে চলেছে। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে মাকে কল দিলাম। বেশ কিছুক্ষণ পর ওপাশ থেকে ঘুম ঝরানো কণ্ঠে মা বলে উঠলেন, সোয়াদ, তুই এত রাতে? সব ঠিক আছে তো? তোর শ্বশুরবাড়ির কেউ ঝামেলা করেনি তো? রাতে খেয়ে ঘুমিয়েছিস বাবা? আমাকে খুলে বল সোয়াদ। না মা, এখানে কিছুই হয়নি। সন্ধ্যায় কলেজ থেকে ফোন করেছিল, সকালের শিফট চালু করবে। এখন কলেজের পাশেই ছোটোখাটো বাসা ভাড়া করে থাকা ছাড়া উপায় নেই। মেহুলের জন্য সহজ হবে, আবার আমার জন্য। তুমি একটু আগামীকাল কেনাকাটা করে রেখো মা, আমি টাকা পাঠিয়ে দেব। বাকি কথা বাড়ি এসে আলাপ হবে। মা কি বুঝলেন জানি না। আমি মায়ের আদর্শ সন্তান। মায়ের কষ্ট হোক এমন কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু মায়ের নিরাপত্তা আর স্ত্রীর সম্মান, এই দুইটো বিষয় যে বজায় রাখতে পারে সেই সত্যিকারের পুরুষ। আর আমি জানি এই দূরত্ব ভিন্ন
আমি আর কোনো ব্যবস্থা করতে পারবো না। মাকে হাজার বোঝালেও তিনি আমার কথা মেনে নিজের অভিভাবকত্ব নষ্ট করবেন না। ঘরে ফিরে মেহুলকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, তবে শুধুমাত্র ভালোবাসা জমা করার জন্য। অজান্তেই চোখের কোণে পানি জমে উঠল। সেটুকু মুছে নেবার চেষ্টা করতেই টের পেলাম মেহুল ফুপিয়ে কেঁদে ওঠে, আকস্মিক আমাকে জড়িয়ে ধরল। মেহুল ফুপিয়ে কেঁদে ওঠে আকস্মিক। আমিও আর নিজেকে আটকাতে পারলাম না, অঝরে কাঁদতে লাগলাম। কেন কাঁদছি তার কারণও জানি না। হয়তো নতুন বিয়ের সময় বইয়ের প্রয়োজন অপ্রয়োজনের হিসেব রাখিনি, কিংবা মেহুলের বুকের ভেতরকার কষ্টকে মূল্যায়ন করিনি নিজের সেই কাপুরুষত্ব টের পেয়ে। এই প্রথম এই মুহূর্তে মেহুল আমাকে এতখানি আগলে ধরে রেখেছে। গত 5 দিনে আমার এমন অনুভূতি হয়নি। স্ত্রীরা যখন ভালোবেসে স্বামীর কাছে আসে, সেই মুহূর্তের চেয়ে ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত কোনো স্বামীর জন্য দ্বিতীয় কিছু হতে পারে না। এতদিন ও আমাকে জড়িয়ে ধরলেও না ভালোবাসা বুঝতে পেরেছি, না ওর তরফ থেকে পেয়েছি কোনো আবেগ। প্রায় মিনিট 3 আমিও মেহুলকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে রাখলাম। অন্ধকারে হাতড়ে চোখের কোণ থেকে পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, পাশে আপনাকে না পেয়ে ঘুম ভেঙে গেছে। তাছাড়া আজ সারাদিন এশার ঘরে তো আমি ঘুমিয়েইছি। মেহুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তুমি আলাদা থাকবো, কলেজের কাছাকাছি। আগেই শখ খেও না, অনেক ভেবেচিন্তেই নিলাম। জানি মা হয়তো মানুষের কান পড়া শুনে ভাববেন যে আমি বউয়ের সাথে এই কাজ করছি, তবে মাকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। মেহুল, আমি সব জানি। একটা সন্তানের জন্য দ্বিতীয় বাবার সন্তান হয়ে থাকাটা এই সমাজে যে কী কঠিন তা আমি বুঝি। তার উপর তুমি মেয়ে। বিশ্বাস করো, আমার মা মোটেও তার 5 জন শাশুড়ির মতো নন, তবে মানুষের কথার বিষে উনি তোমার উপর বিষ ঢেলেছেন, ভবিষ্যতেও ঢালবেন। আমি ওসব বোবা নির্বোধ স্বামীদের মতো তোমাকে বলবো না মানিয়ে নাও, বরং আমি বলবো যে মায়ের জায়গায় সম্মান নিয়ে থাকুক, আর স্ত্রী তার নিজের সম্মানের সাথে থাকুক। মানিয়ে চলতে হলে আমার মাকেও মানাতে হবে, কিন্তু আমি তাকে এই কথা বলার সাহস পাবো না, তাই আলাদা থাকার সাহস করেছি। এই মেয়ে, তুমি যদি আমাকে শুরুতেই বুঝিয়ে বলতে, আমি তোমাকে এত কষ্ট পেতে দিতাম না। যদিও আমি বুঝি কেন তুমি আমাকে বলনি। মেহুল আবারও কোনো জবাব দিল না। হাতের তালু আমার তখনও মেহুলের চোখের পাশেই ধরে রেখেছি। অন্ধকারে টের পাচ্ছি মেয়েটার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এবার আর সেইটুকু মুছে দেবার চেষ্টা করলাম না। মেয়েটার কান্নার অধিকার আছে, শুধু মেহুলের নয়, প্রতিটা মেয়েকেই কান্নার অধিকার দেওয়া উচিত। কারণ মেয়েদের একান্ত আপন বলতে ওর চোখের জলটুকুই, ওইটুকুই তার নিজস্ব সম্পদ, যা নিজের বলে দাবি করতে পারে। কথাগুলো কোনো এক উপন্যাসে পড়েছিলাম। সেই সম্পদ ওদের চোখের কোণ থেকে ছিনিয়ে নিতে নেই, নিতে গেলে ওরা জীবিত থেকেও মৃত হয়ে যায়। সকালে বেশ বেলা করেই আমার ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেহুল দরজার কাছে দাঁড়িয়ে, পেছনে ও ছোট বোন এশা। দুজনেই মিটিমিটি হাসছে। ব্যাপারটা বোঝার জন্য চোখের ইশারায় জিজ্ঞেস করতে মেহুল ডাইনিং টেবিলের দিকে ইশারা করলো, তবুও মাথায় ঢুকলো না। শেষমেশ এশা অট্ট হাসিতে ফেটে পড়তে পড়তে বলল, সোয়াদ ভাই, ডাইনিং টেবিলে এসে দেখুন কি রাজ আয়োজন চলছে আপনার জন্য। এশার কথা মতো ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি সম্পূর্ণ টেবিল জুড়ে রাজ্যের আয়োজন, আর এই সবই নাকি আমার জন্য। মিটমিট চোখে রাফিয়া বেগমের দিকে তাকিয়ে দেখি উনি আমার জন্য প্লেট সাজাচ্ছেন। গতকালের সেই চরিত্রের সাথে আজকের এই মানুষটার আকাশ পাতাল তফাৎ। চোখ মুখেও পরম স্নেহ মমতার ছাপ। বিশ্বাস করাই যায় না এই মানুষটি আমাকে কাল না খাইয়ে রেখেছিলেন, আর এর প্রভাব আমার উপর কতখানি পড়েছিল যে
মেহুলকে বিয়ে করার আফসোসেও ভুগতে দুবার ভাবিনি। তার মানে নিজের মেয়ের সাথে এমনটা ঘটতে দেখে উনি নিশ্চয়ই আমাকেও পাষণ্ড স্বার্থপর পুরুষ ভেবেছিলেন। নিজের অবস্থা কথা ভেবে নিজের কাছেই সংকোচে যেন এতটুকু হয়ে গেলাম। মা এসব কেন করতে গেলেন? এই প্রশ্ন করার দুঃসাহসও আর হচ্ছিল না। অবশ্য রাফিয়া রহমান নিজেই মুহূর্তটুকু আগ বাড়িয়ে সহজ করে দিলেন যেন। প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, বসো বাবা, কত বেলা হয়ে গেল, এখনও তোমাদেরকে খাওয়াতে পারলাম না। তোমার জন্য আমার মেয়েটাও না খেয়ে বসে আছে, আর তোমাদের জন্য আমি আর তোমার শ্বশুর। অবস্থাটা বোঝো তাহলে। এমন সময় আমার শ্বশুরও বের হলেন, গম্ভীর চেহারা, আর আগে ততটা আগ্রহ নিয়ে তাকায়নি। তবে কাল যখন শাশুড়িমা বলে উঠলেন উনি আমাকে মেরেও ফেলতে পারেন, তখন থেকেই মনে মনে কেমন যেন আতঙ্ক সৃষ্টি হয়েছে। হবার যথেষ্ট কারণও আছে। বেশ স্বাস্থ্য, দৃষ্টিপ্রখর, এক কথার মানুষ। মহল্লার মানুষজন বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে দাওয়াতের মধ্যমণি করেন। যে মানুষটাকে দেখে আমি মনে মনে কাঁপছি, তিনি এসেই দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন। শাশুড়ি মায়ের চোখ যেন চিকচিক করে উঠল। আমার মনে হচ্ছে এই মুহূর্তে মাটির তলায় ঢুকে যায়। যেই ভালোবাসার লেনদেনা এখানে চলছে, সেখানে দুনিয়ার এই সামান্য সহায় সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা হবে কি না তা নিয়ে আমার পরিবার এমন জঘন্য একটা ব্যাপার ঘটেছে। যে স্বামী তার স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে ভালোবাসতে বিন্দুমাত্র কার্পণ্য করে না, তাকে নিয়ে নোংরা আলাপ হচ্ছে। এই মানুষ, এই ভালোবাসার কাছে তো আমি তুচ্ছ, সামান্য। আমাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে শ্বশুর আব্বা তাড়া দিলেন, কই বাবা এসো। কি ভেবে যেন শ্বশুর শাশুড়ির সামনে নির্লজ্জের মতো মেহুলের সামনে হাত ধরে ওকে নিয়ে বসলাম। শাশুড়ি মা তাকালেন না, তবে টের পেলেন। ব্যাপারটা বুঝেছিলাম রাতে। মেহুল ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে ফেলল, আপনাকে একটা কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় বলার সাহস হচ্ছে না। কি কথা? এখনই বাবা হব নাকি? ছি, ওই সব কি নোংরা কথা বলছেন? আমি মায়ের রুমের পাশ দিয়ে যাবার সময় শুনেছি মা বাবাকে ডেকে বলেছিলেন, আমাদের জামাই আমাদের মেয়েকে বেশ ভালোবাসে বুঝলে, আদর সোহাগও করে। সকালে খাওয়ার সময় জামাই মেয়ের হাত ধরে খেতে বসলো। মায়ের এইসব লজ্জার কথাও আলাপ করেন? ভাবতে আমার যেন মরে যেতে ইচ্ছে করছে। খেয়াল করলাম মেহুলের দুই চোয়াল যেন লাল খয়েরি আভাস ফুটে উঠল। লজ্জা পেলে মেয়েরা যে এমন লুটিয়ে যায় তা যেন আজই প্রথম দেখলাম। শুনেছি বিয়ের পর পুরুষ মানুষের দৃষ্টি খোলে, আজ নিজের বেলায় তার প্রমাণ পাচ্ছি। আমাদের বাড়ি ফিরলাম ঠিক 2 দিন পর। মা জিনিসপত্র গুছিয়ে রেখেছেন, তবে মুখটা ভারী শুকনো লাগছে। সবার থেকে আড়াল হয়ে মা যখন চিলেকোঠার ঘরে ঝাড়ু দিতে লাগলেন, আমিও পেছন পেছন উঠলাম। বললাম, মা, কোন কাঠের খাট কিনবো বলো তো? নিজের ইচ্ছে মতো যখন বাছা নিয়েছিস তখন খাটের পছন্দ আমার থেকে নিয়ে কি হবে? মায়ের কথায় চাপা অভিমান, কিন্তু আমি যে মা ভক্ত ছেলে, মাকে প্রচণ্ড রকম ভালোবাসি। আজন্মে অভ্যাসের মতো মাকে পিছন থেকে গলা জড়িয়ে ধরে বললাম, আমার ইচ্ছা, মাত্র বিয়ে করলাম, পরিবার আর আত্মীয় স্বজন নিয়ে আনন্দ উল্লাস করব কি, অমনি মর্নিং শিফট দিয়ে দিল। মেহুলও রাগ করছে নতুন সংসারে একা পারবে না বলে, কিন্তু আমার কি করার আছে? তোমার যদি কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমার ইচ্ছা মতো হয়ে থাকে তাহলে বলো, আমি চাকরি ছেড়ে দিই। 1,000-5 টাকা সঞ্চয় দিয়ে বাসার নিচে রাস্তায় সবজির ব্যবসা করি। তোমার বুকের ধন বুকেই রয়ে গেল, চমৎকার হবে না? মা হেসে ফেললেন, তবে বেশিক্ষণ না। ঘড়ি ধরে হিসেব করলে বোধহয় 3 সেকেন্ড হবে। সেই হাসি দমিয়ে রেখে আবার বললেন, দেখ বাবা, তোর বিয়ে করা নতুন বউ, না জানি কী সব বুঝিয়ে শুনিয়ে আমার থেকে তোকে আলাদা করে ফেলে। বাপ মরা মেয়ে,
মা করেছে আরেকটা বিয়ে। কী রকম শিক্ষা বুঝতেই পারছিস। ওকে তোর সাথে জীবনেও দিতাম না, কিন্তু মেয়ে মানুষ না থাকলে তোকে রেঁধে খাওয়াবে কে? তাহলে মেহুল বরং এই বাড়ি সামলাক, তুমি আমার সাথে চলো। ছি ছি, তুই কি আমাকে পাগল ভেবেছিস? নতুন বউ ফেলে মা সাথে গেলে লোকে নানা কথা শোনাবে। আমি আমার কি মান সম্মান নেই নাকি? তুই ওকেই নিয়ে যা, শুধু সাবধানে থাকিস। তোর মেজো খালা বলছিল যে এই মেয়ের মা স্বামী মরতে না মরতে আরেক পুরুষের ঘাড়ে ঝুলে পড়ে, তার মেয়ের থেকে সাবধানে থাকাই উত্তম। মায়ের কান গরম খুব ভালো মতোই হয়েছে। সামান্য ওই মোবাইল কলে যে আমার আহামরি কোনো সমাধান হয়নি, তা এখন খুব ভালো করেই টের পাচ্ছি। মায়ের কথাগুলো শুনে আমি নিজেই প্রচণ্ড খারাপ লাগছে। মেহুল জানতে পারলে মেয়েটা কী মনে করবে। তবুও মায়ের কথার জবাব দিলাম না। এই কথার পিঠে সামান্য শব্দ করলেও মা ভাববেন আমার শাশুড়ি এবং বউ মিলে আমাকে বশ করেছে। এই দেশে আমাদের বিশাল আতশকাচওয়ালা সমাজে বউ আর বউয়ের মায়ের লক্ষ কোটি দোষ আছে। মাত্র একদিনের মধ্যেই মায়ের কান গরম করা আত্মীয়দের নানান বাহানা দিয়ে বিদায় করে দিলাম। মা টের পেলেন না, বুঝলেন না। শুধু বুঝলেন বিয়ের ব্যস্ততার পর মায়ের একটু ছুটি দরকার, তার ছেলের মর্নিং শিফটের জন্য বাসা পাল্টানো দরকার, আর আমার দরকার। হুট করে সৃষ্টি হওয়া এই চরম পরিস্থিতিতে কোনো পক্ষেই বিতর্ক না করে মা এবং স্ত্রী দুজনকে সমানভাবে ভালো রাখার চেষ্টা করা। আর সেই চেষ্টাতেই মাত্র 8 দিনের ব্যবধানে মেহুলকে নিয়ে সাজালাম আমার ছোট্ট সংসার। নিজেদের সংসার। নিজের সংসারের ফাঁকে মেয়েটার হাতের রান্না করা খাবার নিয়ে 2 দিন অন্তর দেখা করে আসি বাবা মায়ের সংসারে। তারা ভালো আছেন, অন্তত আমার নিয়মিত যাতায়াত দেখার পর বেশ ভালো। ভালো নেই কেবল আমি, যদিও খুব বেশি নয়, সামান্য একটু। স্ত্রী কিংবা মাকে দোষ দিয়ে কানে তুলো দিয়ে চলা মানুষগুলো পুরুষ মানুষ, আর দুই দিকটা সমানভাবে মেনটেন করে চলতে পারা মানুষটা সুপুরুষ। সমাপ্ত।